বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ওয়েলকাম টু ইংলিশ ক্লাস। ইংরেজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই স্ক্রিনে তিনটি ছবি দেখতে পাচ্ছ। তো এই ছবিগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে করে তোমরা আমাদের আজকের যে পাঠ সে পাঠ সম্পর্কে পূর্ব ধারণা লাভ করতে পারো। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমাদের আজকের পাঠ কি সম্পর্কে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই মনে মনে অনুধাবন করতে পেরেছো যেগুলো হচ্ছে মাইম আর্ট, মাইম সম্পর্কে। সো ডিয়ার স্টুডেন্টস, আওয়ার টুডেস লেসন ইজ অ্যাবাউট দ্য আর্ট অফ সাইলেন্স, ইউনিট 7, লেসন 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের পাঠ নবম এবং দশম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 7, লেসন 2 থেকে দ্য আর্ট অফ সাইলেন্স এই সম্পর্কে আমরা আজকে পড়ব এবং পার্থপ্রতিম মজুমদার সম্পর্কে আমরা জানব। আশা করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিও ক্লাসটি দেখবে এবং তোমরা অবশ্যই উপকৃত হবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি। Learning outcomes of this class. After having studied this lesson, students will be able to ask and understand text through silent reading, ask and answer questions, listen to a text for specific information. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি যে তোমরা আমাদের আজকের ক্লাসে দেখলে আমরা যে লার্নিং আউটকামসগুলো দিয়েছি তোমরা অবশ্যই সেগুলো অর্জন করতে পারবে। তো চলো আমরা আজকে মূল ক্লাসে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই আমি তোমাদেরকে এখানে ওয়ার্ড মিনিংগুলো দেখাবো। আজকের পাঠ বোঝার জন্য, টেক্সট পড়ার জন্য যে গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিংগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে এখানে দিয়ে দেওয়া হচ্ছে। আশা করছি তোমরা অবশ্যই সেগুলো শিখে নিবে। আমাদের আজকের প্রথম শব্দ হচ্ছে প্রিমিটিভ। প্রিমিটিভ মানে হচ্ছে অ্যানশিয়েন্ট। এটা হচ্ছে ইংলিশ সিনোনিম বা এটা মিনিং আমরা বলতে পারি। তো প্রিমিটিভটা বাংলা একটু জেনে নিই। প্রিমিটিভ হচ্ছে আদি, অর্থাৎ অনেক দিন আগের। যেমন ধরো 100 বছর কোনো পুরনো যদি কিছু আমরা পেয়ে যাই সেটাকে আমরা বলতে পারি অ্যানশিয়েন্ট বা প্রিমিটিভ। বহু আগের, অনেক দিন আগের, সেটাকে আমরা বলতে পারি কি অ্যানশিয়েন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী শব্দ দেখো জেস্চার। জেস্চারের অর্থ এখানে হচ্ছে সাইন অথবা সিগন্যাল। জেস্টারকে আমরা বাংলায় বলতে পারি ইশারা বা ইঙ্গিত। হ্যাঁ, বা আমরা যে তোমরা নিশ্চয়ই স্মার্টফোন ব্যবহার করে থাকো, তো সেখানে আমরা ফিঙ্গার টাচ দিয়ে, আঙুলের স্পর্শ দিয়ে আমরা স্মার্টফোনগুলো, অ্যান্ড্রয়েড ফোনগুলো আমরা পরিচালনা করে থাকি। তো এগুলোও কিন্তু জেস্টার। তুমি যখন মোবাইলের উপর স্ক্রিনে তুমি ফিঙ্গার টাচ দিয়ে কাজ করছো, তার মানে তুমি জেস্টার করছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অর্থটা বুঝতে পেরেছ। পরবর্তী শব্দ হচ্ছে মাইম। মাইম শব্দটি তোমরা নিশ্চয়ই শুনে থাকবে। তো আমাদের আজকে যে পাঠ, আলোচ্য বিষয়, তো সেটির জন্য মাইম শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মাইম দেখো, এক্সপ্রেস সামথিং উইদাউট সাউন্ড, অর্থাৎ কোনো কিছুকে প্রকাশ করা কিন্তু মুখে কোনো শব্দ বা উচ্চারণ না করে। তো এটা এক ধরনের আর্ট, এটা এক ধরনের শিল্প, এটা এক ধরনের কৌশল। তো আশা করছি যে আমাদের পরবর্তী যে লেসনটি রয়েছে, আজকের লেসন, সেটা সম্পূর্ণ তুমি যদি অধ্যয়ন করো তাহলে সম্পূর্ণভাবে তুমি মাইম সম্পর্কে বা আমাদের যে আজকের যে পাঠ সে সম্পর্কে জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাইমের আরেকটি অর্থ হচ্ছে মূকাভিনয়। মূকাভিনয় অর্থাৎ তুমি সম্পূর্ণ মুখটা বন্ধ রেখে কোনো কিছু প্রকাশ করবে শুধুমাত্র ইশারা ইঙ্গিতের মাধ্যমে। এটাকে বলা হয় কি মাইম আর্ট। আমরা আরো কিছু শব্দার্থ এখানে দেখে নিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, পরবর্তী শব্দ হচ্ছে এখানে ফোর রানার। ফোর রানার মানে হচ্ছে প্রিডিসেসর। তো এটাকে যদি আমরা বাংলা বলি তাহলে ফোর রানার, যিনি অগ্রগামী, সবার
আগে চলেন, সর্বাগ্রে চলেন এবং তিনি পথ দেখিয়ে নিয়ে যান। অর্থাৎ যারা পরে আসছেন তাদের জন্য তিনি একটি পথ তৈরি করে দেন। তিনি সামনে অগ্রসর হয়ে চলেন, অন্যদেরকে পথ দেখানোর ব্যবস্থা করেন। আশা করি তোমরা নিশ্চয়ই শব্দটি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরের শব্দ হচ্ছে লিজেন্ডারি। এই শব্দটির সাথে তোমরা নিশ্চয়ই পরিচিত রয়েছে। লিজেন্ডারি হচ্ছে ওয়েল নোন বা সেলিব্রেটেড। আমরা যদি বাংলা ব্যাখ্যা করি তাহলে বলতে পারি যে যিনি মানুষের কাছে খুব বেশি পরিচিত, সুপরিচিত, জনপ্রিয়, সবার কাছে সমাদৃত কোনো ব্যক্তি, তাকে আমরা বলতে পারি লিজেন্ডারি। বা এটা কোনো বস্তু হতে পারে, কোনো সিনেমাও হতে পারে, তখন সেটাকে আমরা বলবো লিজেন্ডারি ফিল্ম, লিজেন্ডারি ড্রামা ইত্যাদি ইত্যাদি। আশা করি তোমরা শব্দটি বুঝতে পেরেছ। পরবর্তী শব্দ দেখো ডিপিক্ট। ডিপিক্ট মানে হচ্ছে পোর্ট্রে আর রিপ্রেজেন্ট, অর্থাৎ কোনো কিছু প্রতিনিধিত্ব করা বা পোর্ট্রি করা। এটাকে যদি আমরা বাংলা বলি তাহলে হবে চিত্রায়ন করা। ঠিক আছে? অর্থাৎ একজন কবি বা একজন শিল্পী তিনি তুলির আঁচড়ে কোনো একটি ছবির মাধ্যমে তিনি তার যে মনের যে কল্পনার রং, কল্পনার চিত্র, সেই চিত্রটাকে তিনি যখন তুলে ধরেন তখন সেটাকে বলা হয় ডিপিক্ট। এবার আমরা দেখে নিচ্ছি ইমপ্রেস এই কথাটির অর্থ। ইমপ্রেস মানে কি? মেক সামওয়ান ফিল অ্যাডমিরেশন অ্যান্ড রেসপেক্ট, অর্থাৎ কাউকে ইমপ্রেস করা, কাউকে কোনো সম্মান বা শ্রদ্ধা দেখানো, যাতে করে তিনি অনুধাবন করতে পারেন। এটা এক ধরনের কনভিন্স বলা চলে। তো আমরা জানি যে কাউকে মাঝে মধ্যে ইমপ্রেস করতে হয়, অর্থাৎ তাকে অ্যাডমিরেশন বা রেসপেক্ট তিনি যাতে অনুভব করেন, সেটা আমাদের তাকে তার মনের মধ্যে ইমপ্রেশনটা নিয়ে আসতে হয়। পরের শব্দ দেখো এনথুসিয়াস্টিক্যালি। তো এনথুসিয়াস্টিক্যালি শব্দটার অর্থ দেখো ইন আ ওয়ে দ্যাট শোস ইন্টেন্স অ্যান্ড এগার এনজয়মেন্ট অর ইন্টারেস্ট অর অ্যাপ্রুভাল। অর্থাৎ কি বলছে দেখো, আমি আবার পড়ছি, ইন আ ওয়ে দ্যাট শোস ইন্টেন্স অ্যান্ড ইগার এনজয়মেন্ট। অর্থাৎ যদি কোনো কিছু করা হয় সেটা মনের উৎফুল্লভাবে, একেবারে মন থেকে, নিজের থেকে অত্যন্ত আগ্রহ সহকারে যখন সে কাজটি করা হয় বা অনুমোদন দেওয়া হয় বা কোনো কিছু উপভোগ করা হয়, তাহলে সেটাকে বলা হয় এনথুসিয়াস্টিক্যালি। আশা করি তোমরা নিশ্চয়ই শব্দটি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে একটা শব্দ দিচ্ছি দেখো ডিস্টিংশন। এই শব্দটির সাথে তুমি নিশ্চয়ই পূর্ব থেকে পরিচিত রয়েছে। তো ডিস্টিংশন অর্থ দেখো এক্সিলেন্স দ্যাট সেটস সামওয়ান অর সামথিং অ্যাপার্ট ফ্রম আদার্স। অর্থাৎ মানুষের মধ্যে বা কোনো বস্তুর মধ্যে এমন কোনো গুণাবলী অর্জন করা, এমন কোনো গুণাবলী থাকা, এমন বিশেষ কিছু গুণ থাকা যেগুলো অন্যদের থেকে, অন্য কিছু থেকে সম্পূর্ণ আলাদা এবং বিশেষ মর্যাদা সম্পন্ন। তো তাকে আমরা কি বলবো? ডিস্টিংশন। আশা করি তোমরা নিশ্চয়ই শব্দটা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা যে কিওয়ার্ডস বা আমাদের পাঠের জন্য গুরুত্বপূর্ণ যে শব্দগুলো ছিল সেগুলো আমরা দেখে নিয়েছি। এ পর্যায়ে আমরা মূল পাঠ দেখে নিব। তোমরা আবারও পিকচার দেখতে পাচ্ছ, এই সম্পর্কে আমরা এখন জেনে নিচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই মনে রাখবে যে এখানে তোমাদের যে মূল বই রয়েছে, ইংলিশ পঠনের বই, নবম এবং দশম শ্রেণীর যে বইটি রয়েছে, তো সেই বই থেকে যে টেক্সট রয়েছে সে টেক্সট তোমরা নিশ্চয়ই পড়ে নিবে। তবে সেই টেক্সটকে বোঝার জন্য সেই টেক্সটগুলোকে আমরা এখানে দেখানোর চেষ্টা করছি এবং টেক্সটের সাথে বিভিন্ন তথ্য উপাত্ত, যেমন বিভিন্ন ছবি, ভিডিও ক্লিপস তোমাদের বোঝার জন্য সংযোজন করা হয়েছে, যাতে করতে আমি নিশ্চয়ই সেগুলো ভালোভাবে অনুধাবন করতে পারো এবং পাঠ তোমরা সম্পূর্ণভাবে শিখে নিতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু মূল পাঠেই চলে যাচ্ছি। ক্রমান্বয়ে আমরা একটু একটু করে মূল পাঠ আমরা দেখব, শুনবো। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। তো দেখো আমি পড়ছি এবং সাথে সাথে তোমাদেরকে আমি বাংলা, অর্থাৎ সরল বাংলা করে ব্যাখ্যা করে বোঝাবার চেষ্টা করব। আশা করি তোমরা নিশ্চয়ই মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখবে এবং শ্রবণ করবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, ইন দ্য প্রিমিটিভ এজ কমিউনিকেশন টুক প্লেস বিটুইন হিউম্যানস থ্রু সাইন্স অ্যান্ড জেস্টার্স। এখানে বলা হয়েছে দেখো ইন দ্য প্রিমিটিভ এজ, আমি আগেই বলেছিলাম
প্রিমিটিভ এজ মানে বহুকাল আগে, শত শত বছর আগে যে সময়টা ছিল সেই সময়ে কমিউনিকেশন টুক প্লেস, অর্থাৎ যোগাযোগের যে ব্যবস্থাটা ছিল, বিশেষ করে মানুষের যখন ভাষার আদান প্রদানটা খুব বেশি পরিমাণে প্রাধান্য লাভ করেনি, তখনকার সময়ের কথা এখানে আলোচনা করা হচ্ছে। তো দেখো, কমিউনিকেশন টু প্লেস বিটুইন হিউম্যানস থ্রু সাইন্স অ্যান্ড জেস্টার্স। তাহলে মানুষের সাথে মানুষের মধ্যে যে ভাবের আদান প্রদান ছিল, অর্থাৎ মানুষের মনের যে আকুতি, মানুষের মনের যে নিবেদন, সেটা মানুষ কি বিভিন্ন ইশারা ইঙ্গিতের মাধ্যমে সমাধান করত, তারা এটা করে থাকতো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এরপরে দেখো, দে এভলভড অ্যাজ এ ফর্ম অফ আর্ট। এখানে যে দে প্রনাউনটি ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে সায়েন্স অ্যান্ড জেস্টারের কথা বলা হয়েছে, তো এটা কি এখানে বলা হচ্ছে দে ইভলভ, অর্থাৎ সায়েন্স অ্যান্ড জেস্টার্স এভলভড অ্যাজ আ ফর্ম অফ আর্ট। তো দেখো, এই যে আমরা ইশারা ইঙ্গিতের কথা বলছি, সেটা কি হয় পরবর্তী পর্যায়ে ইভলভ করে সেটাকে, অর্থাৎ ঘুরে এমনভাবে একটা অবস্থায়, এমনভাবে এর বিবর্তনটা ঘটে যেটা একটা আর্ট হয়ে যায়, একটা শিল্প হয়ে যায়। ইউজ টু এন্টারটেইন থাউজেন্ডস অ্যান্ড কেম টু বি নোন অ্যাজ মাইম। এবং তখন হাজার হাজার মানুষকে এন্টারটেইন করার জন্য, বিনোদন দেওয়ার জন্য এই যে ইশারা ইঙ্গিতের মাধ্যমে যে কিছু অভিনয় করা, সেটা চলে আসে এবং নোন অ্যাজ মাইম, এটাকে কি বলা হয়, মাইম বা মূকাভিনয় বলা হয়। সুতরাং তোমরা নিশ্চয়ই মাইম কথাটির সাথে পরিচিত হতে পেরেছো এবং মাইম শব্দটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করে দেখো, মাইম টাচড আ লিটল বয়েজ হার্ট হোয়াইল হি ওয়াজ ওয়াচিং আ পারফরম্যান্স ইন হিজ ভিলেজ অ্যান্ড হি ইজ নো আদার দ্যান পার্থপ্রতিম মজুমদার। তো দেখো, একটি ছোট ছেলের মন কেড়ে নিয়েছিল মাইম অর্থাৎ মূকাভিনয়, যখন সে তার গ্রামে একটি পারফরমেন্স দেখেছিল। এবং এই যে ছোট ছেলেটির কথা বলা হলো, যার মনে গেঁথেছিল, যার ভালো লেগেছিল সে মাইম পারফরমেন্স, যে ছেলেটির কথা এখানে বললাম, তিনিই হচ্ছেন পার্থপ্রতিম মজুমদার। আজকে আমরা তার সম্পর্কে বিশেষভাবে জানব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, পার্থ started his career as a musician and his keen sense of rhythm helped him to let his limbs move and express his surroundings through gestures. প্রিয় শিক্ষার্থীরা দেখো, পার্থপ্রতিম মজুমদার তার কেরিয়ার বা তার পেশাটাকে তিনি একজন সঙ্গীতজ্ঞ, একজন সঙ্গীত শিল্পী হিসেবে, মিউজিশিয়ান হিসেবে তিনি শুরু করেছিলেন এবং পরবর্তী পর্যায়ে সঙ্গীতের প্রতি তার যে বিশেষ আগ্রহ, তার যে বিশেষ আকাঙ্ক্ষা এবং তার এই আগ্রহের কারণেই সেই যে সঙ্গীতের যে তাল লয় যেটা থাকে, সেগুলো তার যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, সেগুলোকে সঞ্চালন করার ব্যাপারে তাকে প্রচুর পরিমাণ সহায়তা করেছিল। এবং তিনি চারদিকে তার হাত পা ছুড়ে দিয়ে, অর্থাৎ মূকাভিনয়ের জন্য যে ইশারা ইঙ্গিত প্রয়োজন, সেটি তিনি দারুণভাবে করতে সক্ষম হয়েছিলেন। তোমরা লক্ষ্য করে দেখো, পার্থপ্রতিম মজুমদার ইজ দ্য ফার্স্ট বাংলাদেশি টু টেক আপ মাইম অ্যাজ প্রফেশন। পার্থপ্রতিম মজুমদার একজন প্রথম বাংলাদেশি হিসেবে তিনি মাইম আর্ট অর্থাৎ মূকাভিনয়কে তিনি তার পেশা হিসেবে গ্রহণ করেছিলেন। হি পারফর্মস ইন আ নাম্বার অফ টেলিভিশন শোজ ইন বাংলাদেশ অ্যান্ড গেইন পপুলারিটি। তিনি বাংলাদেশ টেলিভিশনে বেশ কয়েকটি পারফরমেন্স তিনি সেখানে করেছেন এবং সেখানে কিন্তু বাংলাদেশে তিনি প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছেন। দেয়ার ওয়াজ স্যাডনেস, টিয়ার্স অ্যাজ ওয়েল অ্যাজ হ্যাপিনেস অ্যান্ড লাফটার। তার যে অভিনয়, সে অভিনয়ের মধ্যে দুঃখ ছিল, অশ্রু ছিল, কান্না ছিল এবং তার সাথে সুখ ছিল, আবার হাসিও ছিল। তো এই যে দুঃখ, আনন্দ, বেদনা, হ্যাঁ, হাসি, কান্না, এই সব কিছু মিলিয়ে ছিল তার অভিনয়। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে তিনি একজন প্রথম বাংলাদেশ হিসেবে যিনি মূকাভিনয়কে একজন পেশা হিসেবে তিনি গ্রহণ করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমি তোমাদেরকে পার্থপ্রতিম মজুমদার অভিনীত বাস প্যাসেঞ্জার হিসেবে, বাস প্যাসেঞ্জার কিভাবে তিনি সেটা অভিনয় করে দেখিয়েছিলেন, বাস প্যাসেঞ্জারের যে বিভিন্ন কার্যাবলী, আমরা সেটা একটি ভিডিও ক্লিপের মাধ্যমে দেখব।
আশা করছি তোমরা নিশ্চয়ই উপভোগ করবে। তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখবে।
শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই এটা দেখতে পেয়েছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অভিনয়টি উপভোগ করেছো। তো এটি মোটামুটি 5-6 মিনিট তোমাদেরকে দেখালাম, যাতে করে তোমরা বুঝতে পারো যে মাইম আর্ট কি, মূকাভিনয় কি, এবং তোমরা যাকে দেখেছো তিনিই হচ্ছেন পার্থপ্রতিম মজুমদার। তো আমরা তার সম্পর্কে আরো কিছু জেনে নিচ্ছি, তোমরা আশা করি মনোযোগের সাথে দেখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, ইনি হচ্ছেন ফ্রেঞ্চ অ্যাম্বাসেডর লুইক মরু। মজুমদারস টার্নিং পয়েন্ট অফ লাইফ কেম ইন 1979। অর্থাৎ মজুমদারের জীবনের টার্নিং পয়েন্ট, যেটাকে আমরা বলি জীবনের মোড়, অর্থাৎ যেখান থেকে মানুষের উৎপত্তি হয় বা মানুষের আবার অধঃপতন হতে পারে। তো এখানে টার্নিং পয়েন্ট আমরা পজিটিভ হিসেবে নিব, যেখানে মানুষের মোড় ঘুরে যায়, মানুষের উৎপত্তি লাভ করে। তো তার জীবনে সেই টার্নিং পয়েন্টটা এসেছিল 1979, 1979 সালে। When French Ambassador Loic Moreau saw Mozumdar's performance at Bangladesh শিল্পকলা, যখন তৎকালীন সময়ে ফ্রেঞ্চ অ্যাম্বাসেডর বা ফ্রান্সের যিনি রাষ্ট্রদূত ছিলেন লইক মরু, তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মজুমদারের একটি পারফরমেন্স তিনি দেখেন। ইন 1981 হি গট ফ্রেঞ্চ স্কলারশিপ ইন মাইম, এবং পরবর্তীতে পার্থপ্রতিম মজুমদার ফ্রেঞ্চ কর্তৃক স্কলারশিপ পান মাইমের উপরে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করে দেখো, মজুমদার স্টার্টেড হিজ ট্রেনিং আন্ডার দ্য লিজেন্ডারি ম্যাস্ট্রো এটিনি ডিরক্স। দেখো, মজুমদার তিনি কিন্তু একজন মাস্টার বা একজন প্রশিক্ষক, তিনি কিন্তু অত্যন্ত জনপ্রিয়, দক্ষ একজন ট্রেনার। তিনি মাইম আর্টিস্টের ট্রেনার, তিনি হচ্ছেন এটিনি ডিরক্স। তিনি কিন্তু মজুমদারকে প্রশিক্ষণ প্রদান করেন। Through Jacques, he met another celebrated mime artist named Marcel Marceau, এবং এই জেকরক্সের মাধ্যমেই পরবর্তীতে আরেকজন বিখ্যাত মূকাভিনেতা, তার নাম হচ্ছে মার্সেল মার্সু, তার সাথে পার্থপ্রতিম মজুমদারের পরিচয় ঘটে। তোমরা ছবিতে এটিনিও ডিকরক্স এবং মার্সেল মার্সু, এই দুজন ব্যক্তি তোমরা ছবি দেখতে পাচ্ছ। তাদের সম্পর্কে আরো জানতে হলে তোমরা তাদের নাম দিয়ে সার্চ দিয়েও কিন্তু জানতে পারবে। শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করে দেখো, Marsu was very impressed by the Bangladeshi young talent and offered him a place in his school for mime, named École Internationale de Mémodrome de Paris Marcel Marceau। তো দেখো, মার্সেল মার্সুর নিজস্ব একটি আন্তর্জাতিক মাইম আর্ট একটি অর্গানাইজেশন রয়েছে, যেখানে মাইম আর্ট বা মূকাভিনেতাদের জন্য প্রশিক্ষণ প্রদান করা হয়। তো সেখানে তিনি মজুমদারকে সুযোগ করে দিয়েছিলেন সেখানে ভর্তি হওয়ার, সেখানে অভিনয় শেখার, পারফরমেন্স করার তিনি সুযোগ করে দিয়েছিলেন। যখন প্রথম তিনি বাংলাদেশি যে ইয়াং ট্যালেন্ট অর্থাৎ পার্থপ্রতিম মজুমদারের একটি পারফরমেন্স দেখেই তিনি কিন্তু খুব বেশি ইমপ্রেসড হয়েছিলেন, তার খুব বেশি ভালো লেগেছিল। Marsu staged solo performance in England, Belgium, Germany, Spain, Italy and the USA. মার্সু বিভিন্ন দেশে তার সলো পারফরমেন্স বা তিনি একক অভিনয় তিনি প্রদর্শন করেছেন, যেমন ধরো ইংল্যান্ড, বেলজিয়াম, জার্মানি, স্পেন, ইটালি এবং দি ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতেও তিনি পারফর্ম করেছেন। ফ্রেঞ্চ, কানাডিয়ান অ্যান্ড আমেরিকান টিভি চ্যানেলস enthusiastically aired his shows। এবং দেখো, ফ্রান্স, তারপরে কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে টিভি চ্যানেলগুলো রয়েছে, সেগুলো কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অত্যন্ত আগ্রহের সাথে এই মার্সুর যে প্রোগ্রামগুলো রয়েছে সেই প্রোগ্রামগুলো তারা কিন্তু প্রদর্শন করে থাকে তাদের চ্যানেলে, সেটা তারা প্রচার করে থাকে। In 2009, Mozumdar won the Molière Award in the French Theatre। 2009 সালে মজুমদার ফ্রেঞ্চ থিয়েটার কর্তৃক মলিরি অ্যাওয়ার্ড, অর্থাৎ একটি ফ্রেঞ্চ সরকার কর্তৃক থিয়েটার কর্তৃক একটি পুরস্কার, সেই পুরস্কারে তিনি ভূষিত হন। তোমরা উপরে পিকচারের মাধ্যমে সেটি দেখতে পাচ্ছ।
As a pioneer of the art of mime in Bangladesh, Bangladesh government honored the artist with the highest award of the country called Ekushe Padak in 2010. এবং দেখো এখানে লক্ষ্য করে যে বাংলাদেশের একজন পাইওনিয়ার বা অগ্রদূত বা অগ্রগামী হিসেবে পথিক হিসেবে অগ্রপথিক হিসেবে কি ক্ষেত্রে অর্থাৎ মুকাবিনের ক্ষেত্রে তিনি প্রথম ব্যক্তিত্ব হিসেবে বাংলাদেশ সরকার এই আর্টিস্ট বা এই শিল্পীকে তিনি বাংলাদেশের যে রাষ্ট্রীয় সর্বোচ্চ যে পদক রয়েছে 21শে পদক, সেই 21শে পদক তাকে প্রদান করা হয় 2010 সালে। তোমরা নিশ্চয়ই পিকচার দেখতে পাচ্ছ যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে কিন্তু সেই পদকটি তুলে দিচ্ছেন। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করে দেখো, দি গভর্নমেন্ট অফ ফ্রান্স হ্যাজ অলসো অনার্ড হিম উইথ দ্য হাইয়েস্ট কালচারাল অ্যাওয়ার্ড অফ ফ্রান্স টাইটেলড চেভালিয়ার ডি আইডোরি ডেস আর্টস এট ডেস লেটার্স। এটা অ্যাকচুয়ালি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, এটা হয়তো আমরা বুঝবো না, ইংলিশটা এখানে দেওয়া রয়েছে দেখো, নাইট ইন দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড লিটারেচার, অর্থাৎ নাইট উপাধি দেওয়া হয়, এটি একটি অনেক বড় একটি উপাধি। দেখো যে তাকে আর্টস অ্যান্ড লিটারেচার অর্থাৎ শিল্প এবং সাহিত্যের উপরে তাকে নাইট উপাধি প্রদান করা হয় এবং এটি প্রদান করা হয়েছিল ইন দ্য ইয়ার 2011 2011 সালে। আশা করছি তোমরা এই তথ্যগুলো অবশ্যই মনে রাখবে এবং তোমরা বই থেকে আবারও ভালোভাবে পড়ে নিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ পর্যন্ত তোমরা টেস্ট দেখলে, এছাড়াও আমি বলবো যে তোমাদের যে রেফারেন্স বই রয়েছে, মডেল কোশ্চেন বই রয়েছে, তোমরা অবশ্যই সেখান থেকেও আরো ভালোভাবে পড়ে নিবে এবং তোমরা নিশ্চয়ই সেখান থেকে যে এমসিকিউ সেই এমসিকিউ এবং কোশ্চেন অ্যান্সারগুলো তোমরা অবশ্যই অনুধাবন করবে। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে তোমাদেরকে ইন্ডিভিজুয়াল ওয়ার্ক দেওয়া রয়েছে এখানে, তোমরা প্রয়োজনে এটাকে স্ক্রিনশট দিয়ে তোমরা কাজটি শেষ করে নিতে পারবে। এখানে দেখো কিছু ট্রু ফলস দেওয়া রয়েছে তার সম্পর্কে, আশা করি তোমরা সেটা নিজেরাই টেক্সট পড়ে নিজেরা সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ পর্যন্ত তোমরা ধৈর্য ধরে এই ভিডিওটি দেখেছো, সেজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।